তার কমিটমেন্টটা দেখেন, তার আপোষহীন মনোভাবটা দেখেন। 1/11-এর সময় তাকে বলছে আপনি চলে যান, আপনার দুই ছেলেকে কারাগার থেকে নিয়ে আপনাকে বিমানে উঠাই দেব আপনার দুই পাশের সিটে। উনি বললেন যে না, এই দেশে আমার জন্ম, এই দেশে আমার ঠিকানা, আমার বিদেশে কোনো ঠিকানা নাই, আমার এখানে জন্ম হয়েছে, এখানে আমার মৃত্যু হবে। বেগম খালেদা জিয়া মানুষের কণ্ঠস্বরকে, সমস্ত জনতার কণ্ঠস্বরকে নিজের কণ্ঠস্বরে ধারণ করে তিনি রাজপথে আপোষহীন ভূমিকায় অবতীর্ণ হলেন এবং স্বৈরাচারকে পতন ঘটালেন। ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকার বলেছিল যে সৌদি আরবে রাজকীয় সফরে থাকবেন, রাজকীয়ভাবে থাকবেন, আপনাকে রাখা হবে, উনি যান নাই। কিন্তু শেখ হাসিনা ওই ফখরুদ্দিন মঈনুদ্দিনের ধমকের চোটে চলে গিয়েছিলেন এবং বেগম খালেদা জিয়া যান নাই, তারপরে উনি আবার ফিরে আসছেন। বাংলাদেশ আজ শোকাহত। চলে গেলেন আপোষহীন নেতৃত্বের প্রতীক বেগম খালেদা জিয়া। তার বিদায়ে রাজনীতিতে তৈরি হয়েছে এক অপূরণীয় ক্ষতি। স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে চিরনিদ্রায় শায়িত হয়ে তিনি যেন ইতিহাসের সাথে একাকার হয়ে গেলেন। যতদিন বেঁচে ছিলেন, ছিলেন সাধারণ মানুষের পাশে, আস্থার ভিত হয়ে, সংগ্রামের সাহস হয়ে। আজ তার বিদায়ের ক্ষণে সেই জনগণই দিয়েছে ভালোবাসার প্রতিদান। দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ পেশা ভুলে এক জনসমুদ্রে পরিণত হচ্ছে তার জানাজা। চোখে অশ্রু, কণ্ঠে শোক নিয়ে সকলে বিদায় জানিয়েছেন এই মহিয়সী নেত্রীকে। তিনি চলে গেলেও রেখে গেছেন আদর্শ যে আগামীর রাজনীতিতে পথ দেখাবে। প্রিয় দর্শক, নতুন বাংলাদেশের আয়োজনে আমরা স্মরণ করব সেই মহিয়সী নেত্রীকে, বেগম খালেদা জিয়াকে। আর আলোচনার জন্য নতুন বাংলাদেশের আয়োজনে আজকে আমাদের সঙ্গে রয়েছেন নাজমুদ্দিন আলম, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং সাবেক সংসদ সদস্য বিএনপি। একসঙ্গে রয়েছেন আজিজুল বারী হেলাল, তথ্য বিষয়ক সম্পাদক বিএনপি। এবং আমরা আজকে আমাদের আলোচনার বিষয় ঠিক করেছি গৌরবময় বিদায়। নাজমুদ্দিন আলম, আপনার কাছেই আসতে চাই শুরুতে। দীর্ঘ পথ চলা, শুধু রাজনৈতিক নয়, একদম কাছ থেকে আপনি বেগম খালেদা জিয়াকে দেখেছেন, তার রাজনীতিতে আসা এবং রাজনীতিতে তিনি যেই স্বাক্ষর রেখেছেন একের পর এক, গণমানুষের নেত্রী যে তিনি হয়ে উঠেছেন, তার একজন সাক্ষী বলা চলে আপনি নিজে। আমাদেরকে বলবেন ব্যক্তি হিসেবে খালেদা জিয়া কেমন ছিলেন? এই সাহসী নেত্রীর পেছনে একজন মা, একজন গৃহিণী বা একজন নারী হিসেবে তিনি কেমন মানুষ ছিলেন? ধন্যবাদ আপনাকে এবং সাথে সাথে আমার সহ আলোচক, আমার অত্যন্ত স্নেহভাজন, একসময় ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করেছেন, এখন বিএনপির তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক, জাতীয় নির্বাহী কমিটির আজিজুল বারী হেলাল, এবং যারা আজকে অনুষ্ঠান দেখছেন সবাইকে আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। প্রথমেই আমাদের প্রিয় নেত্রী, বাংলাদেশের অবিসম্বাদিত নেত্রী, 3 বারের প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আজকে চির বিদায় নেওয়ার কারণে আমরা সকলেই আমরা আজকে মর্মাহত, শোকাহত। আমরা আজকে বিশাল জানাজা পড়ে কিছুক্ষণ আগেই শহীদ জিয়ার মাজারে তার কবরের পাশেই সমাহিত করা হয়েছে, সেখানে আমরা সমাহিত শেষ করে এই সন্ধ্যার পরে আসলাম আর কি। তো বাংলাদেশের বেগম খালেদা জিয়া আসলে বিএনপির চেয়ারপারসন এখন আর বলা যাবে না, সে বাংলাদেশের গোটা দেশবাসীর নেত্রী, দল মত নির্বিশেষে এখন সকলের নেত্রী হিসাবে উনি আজকে শেষ পর্যায়ে এসে উপনীত হয়েছেন। কারণ এমন একজন ব্যক্তি, আমরা খুব কাছাকাছি তাকে দেখেছি, আমার সৌভাগ্য হয়েছে পথ চলার। উনি যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন আমি এমপি ছিলাম, আবার বিরোধী দলের নেত্রী যখন ছিলেন তখনও আমি এমপি ছিলাম, রাষ্ট্র পরিচালনার ব্যাপারে সেখানেও কাছাকাছি ছিলাম। পাশাপাশি 82 থেকে 90 বিশেষ করে সবচেয়ে তার উল্লেখযোগ্য দিনগুলো হলো যে সামরিক জান্তার বিরুদ্ধে যে আন্দোলন, একজন গৃহবধূ থেকে আসা আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিদায় নেওয়ার পরে দেশ ও জাতির প্রয়োজনে আমাদের বিএনপি নেতা কর্মীদের সকলের আহ্বানে সাড়া দিয়ে একজন গৃহবধূ হিসাবে রাজনীতির দায়িত্ব নেন 82 সালে। দায়িত্ব নেওয়ার পর থেকে তার যেই অ্যাক্টিভিটিস আমরা লক্ষ্য করেছি এবং তার দক্ষতা, স্বল্পভাষী, তার ব্যক্তিত্ব, তার মানুষের প্রতি যে কমিটমেন্ট, জনগণের প্রতি কমিটমেন্ট, দেশের প্রতি যে ভালোবাসা, দেশত্ববোধ, দেশপ্রেম, সেগুলো তার কর্মকাণ্ডে আমরা লক্ষ্য করেছি বিভিন্ন সময়ে।
মানুষের সাথে যে কমিটমেন্ট করেছে, জাতির সামনে যে কমিটমেন্ট করেছে, সেই কমিটমেন্ট উনি ফুলফিল করেছেন, যার ফলেই উনি আপসীন নেত্রী হিসাবে এই দেশবাসীর কাছে পরিচিত হয়েছেন। যেমন ধরেন 82 থেকে 9 বছর সামরিক জনতার বিরুদ্ধে আন্দোলন আমাদের করতে হয়েছিল, কিন্তু মাঝপথে আমাদের আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা তিনি আপনার বলেছিলেন যে শহীদের রক্তের সাথে যারা বেইমানি করবে তারা জাতীয় বেইমান হিসেবে চিহ্নিত হবেন 1986 সালে। এই কথা বলার পরেও উনি শহীদের রক্তের সাথে বেইমানি করে উনি এরশাদের সাথে নির্বাচনে পাড়ি জমিয়েছিলেন, যার ফলে এরশাদ 9 বছর শাসন করতে পেরেছিল শেখ হাসিনার সহযোগিতা নিয়ে। তো এখানে আপসীন বেগম খালেদা জিয়া উনি আপোষ করে না এরশাদের সাথে, তার লোভ লালসা উপেক্ষা করে আন্দোলন করেছেন, আর শেখ হাসিনা লোভ লালসাকে গ্রহণ করেছেন এবং গ্রহণ করে উনি জাতীয় বেইমান হিসেবে চিহ্নিত হয়েছেন। ফলে পৃথিবীর ভিতরে দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হিসাবে বেগম খালেদা জিয়া, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে 1991 সালে উনি নির্বাচিত হলেন। এবং সবচেয়ে আরো উল্লেখযোগ্য দিক, উনি যেখানে যেখানে নির্বাচন করেছেন সেখানেই উনি জয়ী হয়েছেন। দেশের যেই প্রান্তে নির্বাচন করেছেন, যতবার করেছেন উনি আনবিটেন চ্যাম্পিয়ন। তো এগুলোর কারণ হলো তার এই আপসীন মনোভাব, তার যে জনগণের প্রতি কমিটমেন্ট। তারপরে আরো উল্লেখযোগ্য দিক দেখবেন, উনি কিন্তু 96 সালে যখন তত্ত্বাবধায়ক সরকার বিরোধী আন্দোলন করে, আমিও সেখানে এমপি নির্বাচিত হয়েছিলাম, যখন তত্ত্বাবধায়ক সরকার জন্য আন্দোলন করেছিল জামাত, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ যখন তারা আন্দোলন করলো তত্ত্বাবধায়কের জন্য, তো সেই তত্ত্বাবধায়কের জন্য আমরা পরে দেখেন উনি কিন্তু আমরা নির্বাচিত হয়ে এসেছিলাম, যদি আওয়ামী লীগ নির্বাচন করে নাই। কিন্তু পরবর্তীতে কিন্তু আমরা ওই প্রশাসনকে ব্যবহার করে জনগণকে লাশ ফালিয়ে, মানে গুলি করে, হত্যা করে, গুম করে, খুন করে উনি ক্ষমতায় থাকতে চান নাই। জনগণের যে আন্দোলনটা দেখছে, উনি ওটা দেখে উনি পার্লামেন্টে আমাদেরকে নিয়ে পাশ করিয়ে, আমরা অল্প কয়েকদিন ছিলাম আমরা এমপি হিসাবে, অল্প সময় সেদিন আমরা ছিলাম ক্ষমতায়, কিন্তু খালেদা জিয়া জনগণের দাবির প্রেক্ষিতে উনি ক্ষমতা হস্তান্তর করে দিয়েছেন। এই যে তার একটা মানুষের প্রতি ভালোবাসা, সে মানুষের উপরে জুলুম করে নাই। এবং আপনি লক্ষ্য করবেন যে আপনার ব্রুটালি অ্যাক্টিভিটিস করেন নাই, এক্সট্রা জুডিশিয়াল কিলিং করেন নাই, বা ওয়েপেন্স ইউজ করে বা খুব স্বৈরাচারী কায়দায় দেশকে মানে নিজের রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার জন্য মানে আপনার জনগণের উপরে ছুরি চালান নাই। উনি এই উদার মনোভাব, তার অনেকগুলো কাহিনী আপনি যদি বলেন। তারপরে তাকে 18 সালে এই শেখ হাসিনা আপনার প্রস্তাব দিয়েছিল যে বিরোধী দলে থাকেন আপনি, 180টা বা 100টা সিট পাবেন, আপোষ করেন নাই। অথচ উনি বয়স্ক, অসুস্থ মানুষ, তাকে মিথ্যা মামলা দিয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে কারাগারে রাখা হয়েছে, সম্পূর্ণ মিথ্যা মামলা, এবং তাকে চিকিৎসা পর্যন্ত করতে দেয় নাই। আমরা বলেছি চিকিৎসা করতে, এখন উনি শোক বার্তা দেন, মানে জুতা মেরে গরু দান। এই হলো শেখ হাসিনা। তো যার ফলে আমরা চিকিৎসাটা সঠিকভাবে দিতে পারি নাই। তার লিভার সবচেয়ে জটিল রোগ ছিল, সেই জটিল রোগের জন্য তো আপনার চিকিৎসাটা বিদেশে দরকার ছিল, অ্যাডভান্স ট্রিটমেন্ট দরকার ছিল। সেখানে আমরা গিয়েছিলাম লন্ডনে মুক্তি পাওয়ার পরে, এই জুলাই আগস্টের আন্দোলনের পরে। তখন তো আপনার সেই বয়স কভার করে না, বয়স পারমিট করে না, ফলে লিভার ট্রান্সপ্লান্ট আর হলো না। কিন্তু আমরা যদি ওই মিথ্যা মামলা আমাকে ওখানে যদি না নেওয়া হতো, আপনার 2 কোটি টাকা তো একটা টাকাও তো তসরুপ করে নাই। সমস্ত 2 কোটি টাকা, 10 কোটি টাকা ব্যাংকে আছে, কি কারণে তাকে এইভাবে জেলে রাখলো, তাকে চিকিৎসা করতে দিল না? তাহলে তো আমার নেত্রীকে আমরা হারাতাম না আজকে। তো এই সমস্ত ব্যাপারগুলো আপনি লক্ষ্য করবেন। তারপরে আপনার এই 1/11-এর সময় দেখেন, তাকে বলেছিল, তার কমিটমেন্টটা দেখেন, তার আপসীন মনোভাবটা দেখেন। 1/11-এর সময় তাকে বলছে আপনি চলে যান, আপনার 2 ছেলেকে কারাগার থেকে নিয়ে আপনাকে বিমানে উঠাই দেব আপনার 2 পাশের সিটে। উনি বললেন যে না, এই দেশে আমার জন্ম, এই দেশে আমার ঠিকানা, আমার বিদেশে কোনো ঠিকানা নাই, আমার এখানে জন্ম হয়েছে, এখানে আমার মৃত্যু হবে। সুতরাং উনি তার পরিবারের বাংলাদেশের গোটা দেশবাসী 18 কোটি মানুষকে পরিবারের সদস্য মনে করেছেন। উনি নিজের 2 সন্তানকে নিয়ে উনি আরামায়েশ করবেন বিদেশে। ওই সরকার, ফখরুদ্দিন মইনুদ্দিন সরকার বলেছিল যে সৌদি আরবে রাজকীয় সফরে থাকবেন, রাজকীয়ভাবে থাকবেন, আপনাকে রাখা হবে। উনি যান নাই, কিন্তু শেখ হাসিনা ওই ফখরুদ্দিন মইনুদ্দিনের ধমকের চোটে চলে গিয়েছিলেন, এবং বেগম খালেদা জিয়া যান নাই, তারপরে উনি আবার ফিরে আসছেন। ধন্যবাদ। তো এই হলো খালেদা জিয়ার মনোভাবগুলো। আপনি লক্ষ্য করবেন যে তার আপসীন মনোভাব,
এবং তার জনগণের প্রতি তার ভালোবাসা, 18 কোটি মানুষের প্রতি ভালোবাসা, দেশের প্রতি দেশত্ববোধ, অনেক কিছু রেখে গেছেন, যার বহিঃপ্রকাশ আজকে তার বিদায়ের পরে। আজকে জনগণ সেই শ্রদ্ধা সম্মানটা দেখিয়েছেন, রাষ্ট্রীয়ভাবে সম্মান দেখিয়েছেন। আমি মাননীয় প্রধান উপদেষ্টাকে আমি ধন্যবাদ জানাই যে রাষ্ট্রীয়ভাবে 3 দিনের শোক ঘোষণা করেছেন। ধন্যবাদ আপনাকে। এবং আজকে আমরা আমাদের নেত্রীকে সম্মানিত করা হয়েছে, আমরা অবশ্যই কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ আপনাকে আজিজুল বারী হেলাল। আজকে ইতিহাসের এক অন্যরকম দিন দেখলাম আমরা। এই আজকের যেই জনসমুদ্র পুরো বিশ্ববাসী দেখেছে, শুধু বাংলাদেশ নয়, আমরা দেখেছি আন্তর্জাতিক গণমাধ্যমগুলোও আসলে একই রকমভাবে বেগম খালেদা জিয়ার চলে যাবার খবর ফলাও করে ছেপেছে। প্রত্যেকটি গণমাধ্যমে আমরা তা দেখতে পেয়েছি। ইতিহাস আসলে খালেদা জিয়াকে কিভাবে মনে রাখবে? জি, অনেক ধন্যবাদ আপনাকে। পুরো জাতি যেখানে শোকে মুহ্যমান, সেখানে আমরা আজকে নিউজ 24 এর স্টুডিওতে একটা আবেগঘন পরিবেশ, কারণ আমি এবং নাজিমুদ্দিন আলম ভাই আমরা এখানে আমাদের নেত্রী এই আলম ভাইয়ের নেতৃত্বেই আমরা বেগম খালেদা জিয়ার রাজনীতি আমরা করতাম। আমার এই বড় ভাইয়ের সাথে আমি এখন আমাদের সেই নেত্রীর স্মৃতিচারণ করব। আসলে এই পরিবেশটা খুবই আমার কাছে আবেগঘন। আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আন্তর্জাতিক গণমাধ্যমগুলো, আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানগুলো যেভাবে তাকে মূল্যায়ন করেছে, এটা আমাদের একটা গর্বের জায়গা। আমরা গর্বিত যে আমরা এমন একজন নেত্রীর, আমরা আপনার কর্মী, এমন একজন ইন্টারন্যাশনাল নেম অ্যান্ড ফেম তিনি কুড়িয়েছেন। আমরা এই জন্য আজকের এই আবেগঘন পরিবেশে আমি দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, বেগম খালেদা জিয়া বিএনপির একার সম্পত্তি নয়, এটা সারা বাংলাদেশের সমগ্র জনগণের সম্পদ। কারণ বেগম খালেদা জিয়া তার দীর্ঘ এবং বর্ণাঢ্য এবং সংগ্রামী রাজনৈতিক জীবন, এই বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, তার ব্যক্তি জীবন, তার পারিবারিক জীবন, তার সামাজিক জীবন, তার সামগ্রিক জীবনকে ছাপিয়ে গেছে তার রাজনৈতিক জীবনটা। তিনি সেই 81 থেকে আজকে পর্যন্ত তার যে রাজনৈতিক জীবন, এই রাজনৈতিক সংগ্রামী, বর্ণাঢ্য, চ্যালেঞ্জিং জীবন, এই জীবনটা তার সামগ্রিক জীবনকে ছাড়িয়ে গেছে। এবং তার যে জনপ্রিয়তা, তার সেই জনপ্রিয়তা, অর্থাৎ বিএনপি সংগঠন হিসেবে যে জনপ্রিয়, সেই জনপ্রিয়তাকে তিনি ছাড়িয়ে গেছেন। বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তা বিএনপির জনপ্রিয়তাকে ছাড়িয়ে গেছে। বিএনপির উচিত হবে বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তাকে স্পর্শ করা, তাহলে দল হিসেবে আমরা আরও আপনার মহিমান্বিত হব। এবং দেখেন, বেগম খালেদা জিয়ার সাথে বেগম খালেদা জিয়াকে মানুষ বিভিন্নভাবে ভালোবেসেছে, বিভিন্ন অভিধায় অভিষিক্ত করেছেন। কখনো তাকে দেশনেত্রী, কখনো তাকে আপসীর নেত্রী, কখনো তাকে মা মাটি মানুষের নেত্রী, বিভিন্নভাবে তাদের আবেগকে প্রকাশ করেছেন। বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধা এবং ভালোবাসা জানাতে কখনো তাকে মা মাটি মানুষের নেত্রী, আবার তাকে বলেছে মাদার অফ ডেমোক্রেসি। মানে মানুষ তার হৃদয়ের সমস্ত আকুতি দিয়ে বেগম খালেদা জিয়াকে বিভিন্ন অভিধায় অভিষিক্ত করেছেন। তিনি সমগ্র জনতার, সমগ্র মানুষের হৃদয়কে তার এক হৃদয়ে ধারণ করেছেন, বিধায় তাকে দেশনেত্রী বলা হতো। আপনি শুধু একবার দেখুন যে বেগম খালেদা জিয়া যখন রাজনীতিতে পদার্পণ করলেন 1981 সালে, তাই না আলম ভাই? 81 সালে তিনি রাজনীতিতে আসলেন এবং 82 সালে পার্টির ভাইস চেয়ারম্যান হলেন, 84 সালে তিনি বিএনপির চেয়ারপারসন হলেন। ঠিক তখন যদি আপনি দেখেন যে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস পর্বে কি ঘটেছিল, কতগুলো ট্র্যাজেডি, সবচেয়ে বড় এবং অন্যতম ট্র্যাজেডি ছিল শহীদ রাষ্ট্রপতি, তার স্বামী, স্বাধীনতার মহান ঘোষক, তার শাহাদাত বরণ। তার শাহাদাত বরণের পরে আপনি দেখবেন বাংলাদেশের রাজনীতিতে একটা পলিটিশিয়ানদের মধ্যে একটা দল বদলের হিড়িক, মানে মারাত্মক ব্যাধির মতো, মহামারীর মতো সংক্রামিত হচ্ছিল। মনে হচ্ছে মানুষ শরণার্থীদের মতো এক শিবির থেকে আরেক শিবির দৌড়ে চলে যাচ্ছে। জাতীয় রাজনীতিবিদরা তখন ওই যে লৌহ কঠিন স্বৈরাচার ছিল, সেই স্বৈরাচারের ছায়াতলে যাওয়ার জন্য লোভে, লালসায় সব রাজনীতিতে ওই স্বৈরাচারের ছায়া চলে যাচ্ছিল। কিন্তু সেখান থেকে আসলে দলের দায়িত্ব নেওয়া, গণমানুষের দায়িত্ব নেওয়ার যে তখন দেখেন, একটু বিস্তারিত আপনার কাছে শুনতে চাই। তখন আপনি দেখবেন, তখন বেগম খালেদা জিয়া সমগ্র জনতা কিন্তু
এই স্বৈরাচারকে মেনে নিয়েছিল না, এই লৌহ কঠিন স্বৈরাচারকে মেনে নিয়ে সমগ্র জনতা, ছাত্র, শ্রমিক, শিক্ষক, কর্মচারী কেউই মেনে নিয়েছিল না। কিন্তু রাজনীতিবিদরা কিন্তু আপনার দল বদলের একটা হিড়িক পড়ে গিয়েছিল। সেই সময় বেগম খালেদা জিয়া, সেই সময় আমি বলছি বেগম খালেদা জিয়া মানুষের কণ্ঠস্বরকে, সমস্ত জনতার কণ্ঠস্বরকে নিজের কণ্ঠস্বরে ধারণ করে তিনি রাজপথে আপসীন ভূমিকায় অবতীর্ণ হলেন এবং স্বৈরাচারকে পতন ঘটালেন। তখন তিনি, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমরা আলম ভাইদের নেতৃত্বে আমরা স্লোগান দিতাম। কথা একটু শুনবো আমরা, তবে আমাদেরকে একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে। কিভাবে তিনি আপসীন নেত্রী হয়ে উঠলেন এবং ওই যে গৃহবধূ থেকে আপনি 81 সালের কথা বললেন, তারপরে তার রাজনৈতিক পথচলাটা কেমন ছিল শুরু থেকে, সেই গল্পটা একটু আমরা জানবার চেষ্টা করব। তার আগে দর্শক, নতুন বাংলাদেশ দেখছেন, একটা ছোট্ট বিরতির পর আমাদের এই আলোচনায় আবারও ফিরবো, সঙ্গেই থাকুন। আরও একবার আমন্ত্রণ দর্শক, আপনারা দেখছেন নতুন বাংলাদেশের আয়োজন। আমি জান্নাতুল কলি আপনাদের সঙ্গে আছি এবং আজকে আমরা আলোচনার বিষয় ঠিক করেছি গৌরবময় বিদায়। বলার অপেক্ষা রাখে না আমরা কাকে নিয়ে আজকে কথা বলছি। পুরো বাংলাদেশ, এমনকি পুরো বিশ্ব গণমাধ্যমই আজকে সরব বেগম খালেদা জিয়ার বিদায়। আর আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন নাজমুদ্দিন আলম, এর সাথে আছেন আজিজুল বারী হেলাল। নাজমুদ্দিন আলম, আপনি ডাকসুর সাবেক এজিএস ছিলেন, একই সাথে আপনি একটা লম্বা সময় পার করেছেন, যেটা শুরুতেই বললাম বেগম খালেদা জিয়ার সাথে। আপনার আজকে উনি যে, ওনাকে আর দেখতে না পারার যেই দুঃখ, সেটি তো রয়েছে। একই সাথে আজকের দিনে এমন কোনো স্মৃতি মনে পড়ে কি, যেটা আপনি দর্শকদেরকে জানাতে চান বা সবাইকে বলতে চান বেগম জিয়া? অনেক স্মৃতি। আসলে নেত্রীকে হারানো মানে এটা আমাদের খুবই বেদনাদায়ক, যেমন, এবং আমাদের দেশের জন্য, আমাদের দলের জন্য অপূরণীয় ক্ষতি। এটা পূরণ হবার না। তার সাথে আমাদের অনেক স্মৃতি, যেমন মনে করেন আন্দোলন সংগ্রামে, এরশাদ বিরোধী আন্দোলনে অনেক স্মৃতি রয়েছে রাজপথে। বিশেষ করে 10ই অক্টোবর, যেমন 10ই অক্টোবর শহীদ, মানে আমাদের নেত্রীর ডাকে 7 দলীয় জোট নেত্রী ছিলেন, উনি সচিবালয় ঘেরাও কর্মসূচি দিয়েছিলেন। সেই কর্মসূচিতে আমাদের সিরাজগড় উল্লাপাড়া থেকে ছাত্রদলের নেতা নাজিরউদ্দিন জিহাদ এসেছিল। সেখানে আল্লাহ ভবন থেকে জাতীয় পার্টির পেটোয়া বাহিনী, তারা সামরিক জান্তার, তারা গুলি করেছিল, হত্যা করেছিল এবং আমাদের লাঠিচার্জ করেছিল। ম্যাডাম অবস্থান করছিলেন আপনার পল্টনে, তো সেখানে আমিও ছিলাম। তারপরে লাঠিচার্জ, গুলি, সেখানে জিহাদ নিহত হয় এবং ম্যাডামের ওখানে টিয়ার গ্যাস, লাঠিচার্জ করা হয়। তারপরে আমরা নিয়ে তাকে আবার একটা সেফ সাইডের ভিতরে একটা জায়গায় নিয়ে গেলাম, কোনো রকম চেয়ারই করলাম। ম্যাডামের গ্যাস চোখে লাগছে, তো সেখানে তাড়াতাড়ি পানিটা নিয়ে এনে বিভিন্নভাবে, খুব হুলস্থুল অবস্থা, ম্যাডাম আহত, পড়েও গিয়েছিল একবার। তার উপরে আবার সেলিমা রহমান আপাও পড়ে গেছিল, সেখান থেকে তারে উঠায় আবার তারপরে ভেতরে নিয়ে গেছি। তো এরকম ঘটনা। তারপরে আপনার শহীদ জিহাদ ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হলো, মারা গেল। মারা যাওয়ার পরে ঢাকা ইউনিভার্সিটিতে আনলাম আমরা। তারপরে নেত্রীকে আমরা খবর দিলাম, তিনি আসলেন প্রথম। আসার পরে আপনার ঢাকা ইউনিভার্সিটিতে এসে আমাদের শহীদ জিহাদের লাশকে উনি দেখতে আসলেন মুজিব হলে। আসার পরে তারপরে আমাদেরকে বললেন, আমরা যারা ছাত্রনেত্রী, তখন আমরা ওই সকল অন্যান্য ছাত্র সংগঠন অনেকেই ছিল, সবাই মিলে আমাদেরকে উনি বললেন যে তোমাদের আন্দোলন তোমরা চালিয়ে যাও, হ্যাঁ, কোনোভাবেই আর এটাকে থামানো যাবে না। অর্থাৎ কোনো কিছুই আসলে তাকে ওইভাবে দমাতে পারেনি, আমাদের খুব দিক নির্দেশনা দিয়েছিলেন। তারপর আরেকটা জিনিস, আমার তার প্রতি আমি খুব গ্রেটফুল, এবং ওইটা আন্দোলনটা আমরা পরে জানাবো ছিল, ওই আন্দোলনের ফলেই কিন্তু একটা পর্যায়ের সাথে পতন হলো। ওইটাই কিন্তু আমরা সর্বদলীয় ছাত্র ঐক্য গঠন করেছিলাম ডাকসুর অফিসে বসে, সকল পার্টি এক হয়েছিল, একত্রিত হয়ে, হ্যাঁ, ঐক্যবদ্ধ। ওই একটা বিষয়। আরেকটা বিষয় হলো, যখন ওই অবরোধ কর্মসূচি ছিল এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের রাজপথে যখন ছিলাম, সেখানে আমরা সাভার আমিনবাজারে আমাকে দায়িত্ব দিয়েছিল আমানুল্লাহ আমান আর আমাকে, সেখানে আমি গুলিবিদ্ধ হয়েছিলাম। এবং তখন ম্যাডাম বলছিল ডাক্তার জাহিদ ভাইকে যে আমার আলম গুলি খাইছে, তাড়াতাড়ি স্কয়ার হাসপাতালে যাও। জাহিদ ভাই আমাকে বলছে, সবাইকে উনি ব্যক্তিগতভাবেও নজরে রাখতেন। ম্যাডামের কর্মীদের প্রতি যে দরদ, যে তার ভালোবাসা, মানে এটা ভোলার মতো না। এই ঋণ তার শোধ করতে পারা যাবে না। যেমন আমি তার জন্য, তার কাছে ঋণী আমরা, আমাদের নেতা কর্মীরা সকলেই আমরা তার কাছে ঋণী। আজিজুল বারী হেলালও একই রকম কথাই আসলে বলছিলেন। আপনি যখন বলছিলেন যে তার গণমানুষের নেত্রী হয়ে ওঠার যে গল্পটা আপনি বলছিলেন, সেখান থেকে আবারও ফিরতে চাই। ওনার ওই যে 81 সালের যে
তথ্যটা আপনি আমাদেরকে দিলেন এই কাছে জি, সাহায্য করুন। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ছাত্র ছিলাম আমরা স্লোগান দিতাম ম্যাডামের নামে, যেটা আমি যে কথাটা শেষ করতে চাইছিলাম যে তিনি যে আপসীর নেতৃত্বে আপনার লৌহ কঠিন স্বৈরাচারকে পরাস্ত করলো, আমরা স্লোগান দিতাম যে হটাও এরশাদ, বাঁচাও দেশ, খালেদা জিয়ার নির্দেশ। তখন ফিলিপাইনের একজন স্বৈরাজ শাসক ছিল আপনার মার্কোস, সেই ফার্নিন্ডো মার্কোস, তার বিরুদ্ধে একইন কোরাজান একটা আন্দোলন গড়ে তুলে সফল হয়েছিল। আমরা তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আলম ভাই নেতৃত্বে আমরা স্লোগান দিতাম বাংলার কোরাজান, খালেদা জিয়া লাউ সালাম, এবং খালেদা জিয়া আপনার রাজপথে মিছিল করতেন। আমার ভালো করে মনে আছে তখন 27 নম্বর ধানমন্ডিতে আমাদের বিএনপি অফিস ছিল। আমরা বিকালের দিকে সবাই টিএসসিতে আমরা আড্ডা মারতাম, আমাদের ছাত্রদলের সিনিয়র নেতারা থাকতো, আমরা জুনিয়ররা থাকতাম। তখন আমি একটা হলের সেক্রেটারি, এফএইচএলের সেক্রেটারি। আমাদের শুধু মনে হতো সন্ধ্যা হলেই আমরা 27 নম্বর ধানমন্ডি অফিসে ম্যাডামের সাথে দেখা করতে যাব। এটাই ছিল আগ্রহ। হ্যাঁ, ম্যাডাম আসতেন সন্ধ্যার আগে, আসতেন কখনো সন্ধ্যার পরে, প্রতিদিন সন্ধ্যার পরে আমরা ঢুকতাম, আমরা যেতাম, তখন ম্যাডামের দরজায় হাকিম চাচা সাদা পায়জামা পাঞ্জাবি পরে, দাড়ি ছিল সাদা, তিনি দরজাটা খুলে দিতেন, ম্যাডাম যেতেন ভিতরে, আমরা গেলে ম্যাডাম আমাদেরকেও ঢুকতে দিতেন। আমরা ম্যাডাম সোফায় টেবিলে বসতেন, অনেক সময় সোফা ছিল একটা, সেখানে বসতেন, আমরা মাটিতে ছাত্রদলের ছেলেরা বসে, উনি আমাদের প্রথম যে কথাটা বলতেন, এই তোমরা কি লেখাপড়া করো না? লেখাপড়া করবা। আমরা ছাত্র রাজনীতি করতাম, ম্যাডাম বলতে লেখাপড়া করবা, তোমরা লেখাপড়া করো না, সন্ধ্যার সময় চলে আসো, লেখাপড়া করবা, ডিপার্টমেন্টে ঠিক মতো যাও, ক্লাস টাস করো, ম্যাডাম কিন্তু এগুলো বলতেন। তারপরে আমার অনেক অভিভাবকও ছিলেন, এটাই বলছি যে আমার ছাত্র অনেকে আমরা জিজ্ঞেস করতাম, এই যে আমাদের সিনিয়র নেতাদের কাছে, আজকে কি ম্যাডাম আসবেন, মানে 27 ম্যাডাম যদি না আসতেন তখন আমাদের যাওয়ার আগ্রহ থাকতো না। আমাদের তখন টিএসসি থেকে 27 নম্বর ধানমন্ডি অফিসে রিক্সায় 8 টাকা করে নিত দুইজন গেলে। সে 8 টাকা আমরা অনেক কষ্ট করে জোগাড় করে যে ম্যাডামের কে দেখতে যাব। যদি ম্যাডামের রুমে আমরা যেতে না পারতাম, হয়তো যাইতে দেরি হয়ে গেছে, ম্যাডাম যখন বের হতেন তখন কিন্তু ম্যাডাম ওই পাশে একটা দোকান থেকে রুটি কিনতো, পাউরুটি কিনতো। আপনার 28 নম্বর ধানমন্ডি অফিসের মেন রাস্তা পার ওই পাশে একটা বেকারি ছিল, আমরা ওইখানে চলে যেতাম ম্যাডামকে সাথে কথা বলা যেত। ম্যাডাম বলতে এখন রাত হয়ে গেছে, তোমরা এখনো হলে ফিরে যাওনি, লেখাপড়া করতে হবে তো। ম্যাডাম বলতো যে ছাত্রদের ছেলেরা আমার গাড়ি যত দূরে ছোটে তার থেকে বেশি দূরে ছোটে। আমার একটা কথা বলতে ইচ্ছা করছে যে দেখেন 1987 সাল আমরা শহীদ মিনারে তখন একটা আপনার রেডিও টেলিভিশন শিল্পী কলাকৌশলী এরকম কাদের উপর আক্রমণ করা হয়েছে, এরশাদ বিরোধী একটা বিশাল সমাবেশ হবে, সব ছাত্র সংগঠন রাজনৈতিক দলগুলো আপনার শহীদ মিনারে এসছে। কিন্তু আমরা জানি যে আমাদের নেত্রী আসছে, আমরা তখন আবারও হলে যে আমাদের ছাত্র দলের নেতাকে একত্রিত করলাম। এর মধ্যে শুনলাম যে আওয়ামী লীগের নেত্রী তিনি আসবেন না, সিকিউরিটি কনসার্ন। কিন্তু আমরা চিন্তা করলাম ম্যাডাম কি আসবেন, দেখলাম যে ঠিকই ম্যাডাম তার সেই সাদা জিপটা করে চলে আসলেন। এবং তখন শহীদ মিনারে যে দৃশ্যের অবতরণ হলো, যে টোটাল শহীদ মিনারে যারা ছিল, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, যে অন্য দল বলেন, সবাই বেগম খালেদা জিয়ার নামে স্লোগান দিয়ে আমরা মিছিল নিয়ে বের হয়ে গেলাম। অর্থাৎ তিনি সকলকে একত্রিত করতে পারলেন। এবং আপনি দেখেন ম্যাডাম গুলিস্তান, আরো এই বিস্তারিত একটু শুনবো, আরো একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে আমাদেরকে। দর্শক, নতুন বাংলাদেশের আয়োজন শুনছেন, আপনারা দেখছেন, আমরা স্মৃতির মন্থন করছিলাম বেগম খালেদা জিয়ার, তার একদম কাছ থেকে দেখা দুইজন মানুষের সঙ্গেই। আমাদের সঙ্গে থাকুন, একটা ছোট্ট বিরতির পর আবার ফিরছি। দেখছেন নতুন বাংলাদেশের আয়োজন। দর্শক, আজকে আমরা কথা বলছিলাম বেগম খালেদা জিয়ার বিদায় প্রসঙ্গে, আলোচনার বিষয় ঠিক করেছি গৌরবময় বিদায়, সেই নিয়ে কথা বলছিলাম। আজিজুল বারী হেলাল, বেগম খালেদা জিয়ার স্বপ্ন কি ছিল আসলে, তিনি কেমন বাংলাদেশ দেখতে চেয়েছেন? দেখেন বেগম খালেদা জিয়া কেমন বাংলাদেশ দেখতে চেয়েছেন, আমি ছোট্ট একটি কথা বলি। যে আপনার বগুড়ায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একটা মেডিকেল কলেজ তিনি যখন উদ্বোধন করতে যান, আমি সেখানে ছিলাম। তিনি গাড়ি থেকে নেমেই বললেন যে এই মেডিকেল কলেজটা আপনার বিভিন্ন বিচ্ছিন্নভাবে, এখানে একটা বিল্ডিং, ওখানে একটা 3-4টা বিল্ডিং। উনি বললেন যে আমাদের চাষাবাদযোগ্য জমি এইভাবে কমানো হচ্ছে, যদি আমরা হরাইজন্টালি বিল্ডিংগুলো না করে যদি ভার্টিক্যালি উপরের দিকে উঠায় তাহলে চাষাবাদযোগ্য জমি বাড়ে। আমার এই জিনিসটা খুবই অ্যাট্রাক্ট করেছিল। আর একটা দেখেন ইকোনমিক পলিসি, আমাদের দেশে যে উন্নয়ন বাজেট,
এই উন্নয়ন বাজেট কিন্তু সবসময় আমরা বিদেশ থেকে লোন করতাম, ডোনেশন নিতাম, বিভিন্নভাবে উন্নয়ন বাজেট। তিনি প্রথম রাজস্ব বাজেট বাড়ালেন ভ্যাট প্রথা চালু করে, এবং এই ভ্যাট প্রথা চালু করার সময় অনেক কথা বলা হয়েছিল, কিন্তু দেখেন আজকে রাজস্ব বাজেটের মূল অংশটা আসে কিন্তু ভ্যাট থেকে। তারপরে তার ফরেন পলিসি দেখেন, তিনি প্রথম আপনার জাতিসংঘে সাধারণ পরিষদে তো অনেকে অনেক বড় বড় এন্টোরেজ নিয়ে যায় পয়সা খরচ করে দেশের, তিনি ছোট্ট একটা এন্টোরেজ নিয়ে তিনি জাতিসংঘে প্রথমে এই যে ফারাক্কা পানি ইস্যুর কথা বলেছিলেন আন্তর্জাতিক অঙ্গনে। মানে ফারাক্কার বিরুদ্ধে জাতীয় নেতৃবৃন্দের মধ্যে ভাসানির পরে যদি কেউ বলে, প্রেসিডেন্ট জিয়াউর রহমান পানি শেয়ারিং চুক্তিটা করেছেন, খালেদা জিয়া দ্বিতীয় ব্যক্তি যিনি আন্তর্জাতিক অঙ্গনে আন্তর্জাতিক কূটনীতির কাছে এই ফারাক্কা পানির কথা বলেছেন। এডুকেশন পলিসি দেখেন, তিনি কিন্তু যে সবার জন্য শিক্ষা, প্রাথমিক শিক্ষা এর জন্য তিনি যে ওই যে প্রাথমিক শিক্ষায় যাতে আপনার ঝরে পড়ে না যায় ছাত্ররা, এর জন্য তিনি খাদ্য কর্মসূচি চালু করেছেন। প্রাইমারি ছেলেরা স্কুলে গেলে চাল পাবে, টাকা পাবে, কারণ তিনি ক্ষুধা নিবৃত্তের জন্য যে ছাত্র যখন লেখাপড়া করে তখন তার মেন্টাল যে প্রেশারটা হয়, মেধার উপর যে প্রেশারটা হয়, পেটে ক্ষুধা লাগে, বাসায় এসে ভাত পায় না, যেহেতু আমাদের দরিদ্রতা আমাদের বেশি, সেজন্য তিনি ফুড ফর এডুকেশন চালু করলেন। এবং দারিদ্র বিমোচনের জন্য তিনি দেখেন যে বিধবা ভাতা কার্ড, আজকে বিধবা ভাতা কার্ড বাংলার সবচেয়ে পপুলার দারিদ্র বিমোচনের একটা কর্মসূচি, তিনি এটা ইন্ট্রোডিউস করেছিলেন। তারপরে বয়স্ক ভাতা তিনি কিন্তু এটা ইন্ট্রোডিউস করেছিলেন। সুতরাং বেগম খালেদা জিয়া বাংলাদেশকে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ, আত্মনির্ভরশীল বাংলাদেশ, সেই বাংলাদেশ তিনি দেখতে চেয়েছিলেন। ইনশাআল্লাহ আমরা সেই পথে হাঁটছি। জি, অনেক ধন্যবাদ আপনাদেরকে, আপনারা আমাদের সঙ্গে সময় দিয়েছেন, আপনাকেও ধন্যবাদ আমাদের সঙ্গে এসেছেন। একদম শেষ পর্যায়ে চলে এসেছি অনুষ্ঠানের। দর্শক দেখছিলেন নতুন বাংলাদেশের আয়োজন, আজ এখানেই বিদায় নিতে হচ্ছে। আজ ইতিহাস মনে রাখবে বেগম জিয়ার বিদায়। একই সাথে আমরা বলতে চাই পুরো জাতির মতো নিউজ 24 পরিবারও শ্রদ্ধা ভরে স্মরণ করছে তাকে। আমরা শেষ করছি আজকে আমাদের আয়োজন। যারা সঙ্গে ছিলেন ধন্যবাদ সবাইকে।